তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জাতীয় স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা। কাল যাবেন টুঙ্গিপাড়া। প্রথম কার্যদিবসে সচিবালয়ে নবনিযুক্ত মন্ত্রীরা কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, কাজের গতি বাড়ানোর প্রত্যয়। মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির শর্ত নিয়ে জোট গঠন হয়নি, বললেন ওবায়দুল কাদের। প্রয়োজনে আগামীতে সম্প্রসারণ। নির্বাচন, সংসদ, সরকার সবই প্রত্যাখ্যান ঐক্যফ্রন্টের। জাতীয় সংলাপের ঘোষণা, ক্ষতিগ্রস্ত এলাকায় যাবেন নেতারা। এবং 2018 সালেই দেশে 418 শিশু হত্যা, ধর্ষণের পর হত্যা 60। তথ্য শিশু অধিকার ফোরামের। বিচারের দীর্ঘসূত্রতাই কারণ, বলছেন সমাজবিজ্ঞানীরা। দেখছিলেন শিরোনাম। বাংলা সময়ের সঙ্গে আছি আমি শিরিন আক্তার এবং আমি ওয়াহিদা স্বপ্না। নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের নিয়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা 11টার কিছু আগে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীদের নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সরকার প্রধান। এর আগে সকাল 10টায় প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে। পরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মন্ত্রিসভায় না থাকা নিয়ে শরিকদের সঙ্গে কোনো টানাপোড়েন নেই আওয়ামী লীগের। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে টানা তৃতীয়বারের মতো দেশ পরিচালনার দায়িত্বে এসেই নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের পরদিনই মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের নিয়ে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমেই প্রধানমন্ত্রী হিসেবে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। এরপর নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের পাশে নিয়ে দেশের জন্য প্রাণ উৎসর্গ করা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান সরকার প্রধান। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী। এ সময় জাতির পিতার স্বপ্ন পূরণের মাধ্যমে দেশকে এগিয়ে নেয়ার কথা লিপিবদ্ধ করেন বঙ্গবন্ধু কন্যা। এর আগে মঙ্গলবার বেলা 10টায় নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত সদস্যদের নিয়ে ধানমন্ডি 32 নম্বরে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি হিসেবেও। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পুনরায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, মন্ত্রিসভা গঠন নিয়ে কোনো শরিক দলের সঙ্গে টানাপোড়েন নেই আওয়ামী লীগের। জনস্বার্থকে প্রাধান্য দিয়েই আমরা কাজ করব, পারফরমেন্স করব, সেটাই আমাদের অঙ্গীকার। জোট করার অর্থ এই নয় যে আমরা শর্ত দিয়েছি যে মন্ত্রী করতেই হবে। তাহলে জাতীয় পার্টি তো সেটা মেনে নিয়েছে এবং তারা বিরোধী দলে আছেন, এটি নিয়ে তো কোনো প্রশ্ন ওঠেনি। আমার মনে হয় এই বিষয়টা টানা পোড়েনের বিষয় নয়। আমরা এটা হয়তো বোঝাবুঝির একটা ভুল আছে, তো সেটা ঠিক হয়ে যাবে। এছাড়া মন্ত্রিসভা থেকে বাদ পড়া নেতারা দলের কাজে মনোনিবেশ করবেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সরকার ও দলকে আলাদা রাখতেই এবার এমন সিদ্ধান্ত দলীয় প্রধানের। দলের কাজও কিছু লোক বেশি করে মনোনিবেশ করুক। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে আগামীকাল গোপালগঞ্জে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেবে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। মন্ত্রিপরিষদের নবনিযুক্ত সদস্যরাও বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন বলে জানা গেছে। কর্মসূচি শেষে দুপুর 12:30টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলা জুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মাননীয় প্রধানমন্ত্রী আসন্ন সফর উপলক্ষে আমরা ইতিমধ্যেই সামগ্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি। আমাদের নিরাপত্তা বাহিনীর সদস্যরা ইতিমধ্যে কাজ শুরু করেছে। 9 তারিখে আরও বিশাল পরিসরে আমাদের নিরাপত্তা বাহিনীর সদস্যগণ কাজ করবে। দায়িত্ব বুঝে নিয়েছেন মন্ত্রিসভার নতুন সদস্যরা। সচিবালয়ে নিজ নিজ মন্ত্রণালয়ে যোগ দেওয়ার পাশাপাশি জানিয়েছেন সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও।
2021 সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার লক্ষ্য নিয়ে সর্বস্তরে সুশাসন নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা। সচিবালয়ে সাজ রব, নতুনদের বরণে উৎসব মুখর পরিবেশ। সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতি আর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা ছিল। নতুন মন্ত্রী, প্রতিমন্ত্রী আর উপমন্ত্রীরা তাই নিজ নিজ কার্যালয়ে আসতে শুরু করেন দুপুর থেকে। ফুলাল শুভেচ্ছা, আন্তরিক করমর্দন, উষ্ণ অভিনন্দন ছিল তাদের অপেক্ষায়। সেই সব আনুষ্ঠানিকতা সেরে কথা বললেন আগামী দিনগুলোর পরিকল্পনা নিয়ে। উন্নয়নের যে আমরা রোল মডেল তৈরি হয়েছে সারা বিশ্বে, সেটা ধরে রাখতে হলে নিরাপত্তার বিকল্প কিছু নেই। মাননীয় প্রধানমন্ত্রী যেই নির্বাচন ইস্তেহার ঘোষণা করেছেন সেটা বাস্তবায়নের জন্য এবং আমাদের চলমান যেগুলি রয়েছিল প্রজেক্ট, সেগুলি বাস্তবায়নের জন্য আমাদের যা যা করণীয় আমরা করব। প্রশাসন অত্যন্ত গতিশীল হবে, অত্যন্ত দক্ষ হবে এবং জনবান্ধব হবে, যাতে করে গ্রামের সাধারণ মানুষ পর্যন্ত এই জনপ্রশাসনের সমস্ত সেবাগুলো অত্যন্ত সহজ সাবলীলভাবে পেতে পারে। আমি মনে করি গুড গভর্নেন্স ইজ দ্য বিগ চ্যালেঞ্জ। আমি ব্যক্তিগতভাবে চ্যালেঞ্জ নেওয়াতে বিশ্বাসী। করাপশনের জিরো টলারেন্সের কথা নির্বাচনী ইস্তেহারে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন। সরকার খুবই আন্তরিক, প্রাইম মিনিস্টার সবকিছু মাথায় রেখেই এই সিদ্ধান্ত তিনি নিয়েছেন। ট্রান্সপারেন্ট ম্যানারে দেশটা তিনি চালাতে চান। গত 10টি বছরে সরকারের যত অর্জন, সেই অর্জনকে, বিশেষ করে এই মন্ত্রণালয়ের যত অর্জন, সেগুলোকে আরও সুসংহত করা এবং যেখানে আরও যা কিছু করা প্রয়োজন সে কাজগুলো করার ক্ষেত্রে আমরা আমাদের সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। মেধা, মনন, দেশাত্মবোধের সমন্বয় ছাড়া দেশ পরিবর্তন করা সম্ভবপর নয়। সেই ক্ষেত্রে আমাদের সবার সম্মিলিত ভূমিকা রাখতে হবে। আমাদের যারা বন্ধু রাষ্ট্র, যত রাষ্ট্র আছে, আমরা তাদেরও সহযোগিতা আপনার কামনা করব, তাদেরও পার্টনারশিপ আমরা কামনা করব। সেই পার্টনারশিপটা আমরা চাই সলিড বেস, আমাদের ট্রাস্ট এবং সভরেন্টির বেসিসে। অনেকে পুরনো ঠিকানায় ফিরলেও মন্ত্রণালয়ে তাদের নতুন করেই বরণ করে নেওয়া হয়। আগামী দিনে সরকারের সামনে নানা চ্যালেঞ্জ, আর এই কাজটি সামনে থেকে যারা নেতৃত্ব দেবেন তারা বলছেন প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হলে উন্নয়নের ধারা অব্যাহত রাখার পাশাপাশি নিশ্চিত করতে হবে সুশাসনও। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন, সংসদ, সরকার সবই প্রত্যাখ্যান করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। আবারও ভোট অনুষ্ঠানের দাবি জানিয়ে জাতীয় সংলাপ আয়োজন, নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা দায়ের ও নির্বাচনী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন কর্মসূচি ঘোষণা করেছে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বাধীন এই জোট। বিকেলে স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে জোটের নেতারা বলেন, দেশের মানুষ যে নির্বাচন আশা করেছিল তা হয়নি। বাংলাদেশের জনগণ নির্দলীয় সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে পুনরায় একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জোর দাবি জানাচ্ছে। ঐক্যফ্রন্টের আজকের সভায় 3টি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জাতীয় সংলাপ অনুষ্ঠানের ব্যবস্থা করা হবে এবং নির্বাচনী ট্রাইব্যুনালে দ্রুত মামলা করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এফেক্টেড যে সমস্ত এলাকাগুলো আছে, কনস্টিটিউয়েন্সিগুলো আছে, সেগুলোতে ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ সফর করবেন। জনগণকে সঙ্গে নিয়ে তারা পরবর্তী কর্মসূচি এবং তাদের দাবি যে আপনার একটা নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন, সেই দাবিকে আরো জোরদার করবেন। নির্বাচন সুষ্ঠু হয়েছে এমন বক্তব্য দেওয়ার 5 দিন পর নিজের অবস্থান থেকে সরে আসলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় লিখিত বক্তব্যে মাহবুব তালুকদার বলেন, নির্বাচন পরবর্তী 3রা জানুয়ারি তার বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। সফলভাবে নির্বাচন সম্পন্ন করায় গত 3রা জানুয়ারি নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারীদের জন্য ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান ও পিঠা উৎসবের আয়োজন করা হয়। তফসিলের আগে পরে সুষ্ঠু নির্বাচন নিয়ে নানা শঙ্কার কথা বললেও সেদিন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য সিইসি সহ সবাইকে ধন্যবাদ জানান নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। কমিশনের সঙ্গে বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে বারবার মতানৈক্য হওয়ার পর হঠাৎ করেই তার এমন বক্তব্য নজরে আসে সবার। এর 5 দিন পর আবারও ভিন্ন সুর এই কমিশনারের কণ্ঠে। মঙ্গলবার দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের লিখিত বক্তব্য পড়ে শোনান তিনি। মাহবুব তালুকদার বলেন, তার বক্তব্য গণমাধ্যমে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে।
বিগত ৩ জানুয়ারির অনুষ্ঠানটি ছিল ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান। কাউকে প্রশংসাসূচক কথা বলে ধন্যবাদ জানাতে হয় এবং সেটাই সৌজন্যের প্রকাশ। আমার ধন্যবাদ জ্ঞাপন বক্তব্যকে রাজনৈতিকভাবে বিচার বিশ্লেষণ করা ঠিক হবে না। এই নির্বাচন কমিশনার দাবি করেন অংশগ্রহণমূলক নির্বাচনই ইসির প্রাপ্তি। সব দল অংশগ্রহণ করলে অংশগ্রহণমূলক নির্বাচন বলা হয়। সুষ্ঠু নির্বাচনের সঙ্গে এর সম্পর্ক নেই। নির্বাচন অংশগ্রহণমূলক হওয়া একটি প্রাথমিক প্রাপ্তি। আসল কথা হচ্ছে নির্বাচন গ্রহণযোগ্য হচ্ছে কিনা এবং বিশ্বাসযোগ্য হচ্ছে কিনা। নির্বাচন গ্রহণযোগ্য বিশ্বাসযোগ্য না হলে অংশগ্রহণমূলক হলেও কোনো লাভ নেই। লিখিত বক্তব্যের বাইরে সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব দেননি মাহবুব তালুকদার। গ্রহণযোগ্যতা নিয়ে রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বাংলা সময় আরো থাকছে। উত্তরের হিমেল হাওয়ায় দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে শীতের প্রকোপ। রংপুরে শীতের সঙ্গে বাড়ছে পুড়ে হতাহতের সংখ্যা। এক সপ্তাহে আগুন পোহাতে গিয়ে ৩ জনের মৃত্যু। বিচারের দীর্ঘসূত্রতার কারণেই দেশে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনা কমছে না বলে মনে করেন শিশু বিশেষজ্ঞ ও সমাজবিজ্ঞানীরা। বেসরকারি তথ্য মতে শুধু 2018 সালেই দেশে 418 শিশুকে হত্যার ঘটনা ঘটেছে, যেখানে ধর্ষণের পর হত্যা করা হয়েছে 60 জনকে। শিশু হত্যা বন্ধ করতে আইন প্রয়োগের পাশাপাশি নাগরিকদের সচেতনতাও জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। মাহমুদ রাকিবের রিপোর্ট। রবিবার সন্ধ্যায় রাজধানীর গ্যান্ডারিয়ায় 2 বছরের এক শিশুকে ধর্ষণের পর ছাদ থেকে ফেলে হত্যা করা হয়। এর 2 দিন পরই সোমবার ডেমরার কোনাপাড়া শাহজালাল রোডের এক বাসা থেকে উদ্ধার করা হয় আরও 2 শিশুর লাশ। পুলিশের ধারণা তাদের অপহরণ করে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্তে ঘটছে এমন নানা অমানবিক ঘটনা। বাংলাদেশ শিশু অধিকার ফোরামের তথ্য অনুযায়ী গত বছর দেশে শিশু হত্যা হয়েছে 418টি, যেখানে হত্যার আগে ধর্ষণ করা হয়েছে 60টি শিশুকে, আর অপহরণ করে হত্যার ঘটনা ঘটেছে 31টি। এছাড়া 53টি শিশু হত্যা হয়েছে নিজ মা বাবার হাতেই। সংগঠনটির মতে শিশু হত্যার বিচারে তেমন কোনো দৃষ্টান্ত না থাকায় অপরাধীরা থামছে না। শিশু হত্যা এটা তো বলতে শুনতেও খারাপ লাগে। শিশু হত্যা বা শিশু খুন বন্ধ তো হচ্ছেই না, বরং বাড়ছে। প্রত্যেকটা মানুষের মধ্যেই 2টা প্রবণতা কাজ করে, অ্যানিমেলিটি আর রেশনালিটি। মানুষের মধ্যে যখন পাশবিকতাটাই ডমিনেট হয়ে দাঁড়ায় তখন মানুষ হয় সবচেয়ে হিংস্র প্রাণী। সামাজিক বিজ্ঞানীরা বলছেন পরিবারের সদস্যদের সচেতনতার পাশাপাশি বন্ধ করতে হবে মাদকের বিস্তার। তবে সবার আগে অপরাধীদের বিচার নিশ্চিত করার তাগিদ দিয়েছেন তারা। অন্যদেরকে যেন বিষয়টা শেয়ার না করে সেটা তাদেরকে বলা যায়, সেজন্য শিশুদের উপরে তাদের দৃষ্টিটা বেশি থাকে। আত্মীয়ের মধ্যেই পুরুষ সদস্য দ্বারা, পরিবারের সদস্য দ্বারাও কিন্তু শিশুরা যৌন হেনস্থার শিকার হচ্ছে। এখন কিন্তু অনেক বয়সী মানুষজনও মাদকের সাথে যুক্ত হচ্ছে, ফলে এক ধরনের বিষণ্ণতা, বিকারগ্রস্ততা তাদেরকে পেয়ে বসছে। সেখান থেকেই শিশুদের সাথে, নারীদের সাথে তারা রেপ করা থেকে শুরু করে বিভিন্ন ধরনের অশালীন কাজকর্ম করে থাকে। পিঠ দেয়ালে ঠেকে গেছে নারীদের ধর্ষণের ব্যাপারে, শিশুদের ধর্ষণের ব্যাপারে। আমাদের এই মুহূর্তে আইনের সঠিক বাস্তবায়ন না হলে এবং যতটা পারা যায় শাস্তি কঠোর না হলে এ থেকে আমরা কোনো রকম উত্তরণের কোনো উপায় নেই। এর বিরুদ্ধে জনমত সংগঠিত করা উচিত, সোচ্চার হওয়া উচিত সবাইকে নিয়ে। এটা এককভাবে কেউ পারবে না, রাষ্ট্রযন্ত্র এককভাবে পারবে না। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। চুয়াডাঙ্গায় গৃহবধূ ধর্ষণ মামলা একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জিয়া হায়দার এ আদেশ দেন। মামলার বিবরণে জানা যায় 2012 সালের 9 ফেব্রুয়ারি রাতে দর্শনা উপজেলার শ্যামপুর গ্রামের গৃহবধূকে ধর্ষণ করে প্রতিবেশী রফিকুল, পরে পালিয়ে যায় সে। ঘটনার পরদিন নির্যাতিতা বাদী হয়ে রফিকুলকে আসামি করে দামুহুদা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ এ মামলার রায় ঘোষণা করেন বিচারক। রায়ে রফিকুলকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ এবং 10,000 টাকা জরিমানা করা হয়। এদিকে সাতক্ষীরায় স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে অভিযুক্ত জয়প্রকাশ। বিকেলে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহারের আদালতে এ জবানবন্দি দেয় সে। এর আগে সোমবার রাতে আশাশুনির গাবতলা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে নিহতের পোশাক ও জুতা উদ্ধার করা হয়। পুলিশ জানায় রোববার রাতে প্রাইভেট পড়ে ফেরার পথে 2য় শ্রেণীর শিক্ষার্থী সুস্মিতাকে ধর্ষণ করে প্রতিবেশী যুবক জয়প্রকাশ।
পরে তাকে হত্যা করে বাড়ির সেপটিক ট্যাঙ্কে লাশ গুম করে সে। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে আশাশুনি থানায় মামলা করলে অভিযুক্ত জয়প্রকাশকে গ্রেফতার করে পুলিশ। আমরা যখন খোঁজাখোঁজ করে পাচ্ছি না, তখন হচ্ছে ওই সব সন্ধান পেয়ে আমরা সব খোঁজাখোঁজ করে পুকুরিতে ওরা নিয়ে হাউজের মধ্যে, সেই সময় আমরা উদ্ধার করি। মেয়েটা ঘরের পিছনে রেপ করে ওরে মেরিয়ে পুকুরি ফেলে, পুকুরিতে উঠাই নিয়ে ট্যাঙ্কির ভিতরে রেখে ট্যাঙ্কির ঢাকনি দিয়ে দেয়। এরপরে আমরা যে জানতে পারলাম ট্যাঙ্কির ভিতরে উদ্ধার করলাম। পুলিশের কাছে স্বীকার করেছে এবং তার স্বীকারোক্তি অনুযায়ী ভিকটিমের পরিধেয় বস্ত্র এবং জুতা উদ্ধার করা হয়েছে। বরিশালে 3 বছরের এক শিশু অপহরণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে 4 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, রোববার সকালে নগরীর মসজিদ গলি এলাকায় নিজ বাসার সামনে থেকে নিখোঁজ হয় শিশু দীপারানী। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি পরিবার। ঘটনার দিন বিকেলে শিশুটি বাবার মোবাইল ফোনে কল করে 40,000 টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। গতকাল শিশুটির বাবা অজ্ঞাত 4 জনকে আসামি করে কোতোয়ালি থানায় একটি মামলা করেন। পরে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন 4 জনকে আটক করে পুলিশ। চল্লিশ হাজার টাকা আমার কাছে ফোন দিয়ে আর কি দাবি করছে, 40,000 টাকা দিলে আমার বাচ্চাটা ফেরত দেবে। ফোন কলের আমরা সূত্র ধরে বেশ কয়েকজনকে আটক করেছি, তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। আশা করি খুব শীঘ্রই তারা আংশিক স্বীকারও করেছে যে তারা টাকা চেয়েছে। আমরা এখনও বাচ্চাটির বিষয়ে আমরা সুনির্দিষ্টভাবে এখনও বুঝতে পারিনি বাচ্চাটি কী অবস্থা আছে। তো আশা করি আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই এ বিষয়ে একটি ভালো রেজাল্ট আমরা দিতে পারবো। কিশোরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে সহপাঠীর ছুরিকাঘাতে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছেন এক শিক্ষক। হত্যাকাণ্ডে অভিযুক্ত 3 জনের মধ্যে তারেক নামে একজনকে আটক করেছে পুলিশ। কিশোরগঞ্জ প্রতিনিধি নূর মোহাম্মদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। প্রিয়জনের মৃত্যুতে এভাবেই কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। পুলিশ জানায়, মঙ্গলবার সকালে প্রাইভেট পড়তে যায় কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি এলাকার এসএসসি পরীক্ষার্থী মেহেদী হাসান জয়। এলাকাবাসী জানায়, এ সময় তাকে একা পেয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায় একই বিদ্যালয়ের 10ম শ্রেণীর শিক্ষার্থী সাব্বির ও তারেক সহ 3 জন। এ সময় বাধা দিতে গেলে বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এখলাস উদ্দিনও আহত হন। আশঙ্কাজনক অবস্থায় মেহেদী হাসানকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। যে মারা গেছে সে এবং যারা মারছে তাকে, তাদের মধ্যে ঝগড়া বিবাদ হয়েছে এবং কি নিয়ে ঝগড়া বিবাদ হয়েছে এটা আমরা জানতে পারি নাই। এটি তদন্তের পর্যায়ে আছে এবং তদন্ত সমাপ্ত হলে আমরা বলতে পারবো প্রকৃত ঘটনার রহস্য উদ্ঘাটিত হবে। নিহত মেহেদী হাসান জয় কিশোরগঞ্জ সদরের আব্দুল গনি কারিগরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। চলতি বছর এসএসসি পরীক্ষার্থী ছিল সে। সময় সংবাদ, কিশোরগঞ্জ। চট্টগ্রামে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। গতরাতে সীতাকুণ্ডের বরবকুণ্ড এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সোমবার রাতে সীতাকুণ্ড আলিয়া মাদ্রাসার শিক্ষক ইমরান হোসেন রিয়াদের ঘরে ঢুকে তাকে কুপিয়ে জখম করে একদল দুর্বৃত্ত। স্বজনদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে পালিয়ে যায় তারা। আহত অবস্থায় ইমরানকে উদ্ধার করে প্রথমে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেলে নেয়ার পর মৃত ঘোষণা করেন চিকিৎসক। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। অগ্নিপতি বলল যে আমার বাসায় যা আছে তোমরা নিয়ে যাও, আমাকে মারো না। পরে আমার বোনে ডাকাত বলে সিট করে দিছে। তো বলে আমার বাইকটা বাইরে এসে বাইরে হওয়ার সাথে সাথে তাকে চাকু দিয়ে আঘাত করে। আঘাত করার পরে সিট করে দেওয়ার পরে হাসপাতাল নিয়ে আসছে। ছুরি আঘাত খাইছে আর হে ভিতরে রুমে দরজা দিই আর যেন আঘাত না করতে পারে ভিতরে বসে রয়েছে। বসে থাকা অবস্থায় বাড়ি হে ওখানে মৃত্যু গেছে, এরা চলে গেছে। লালমনিরহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। সকালে সদর উপজেলা থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে বের হয় স্বপন। রাতে আর না ফেরায় পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেন। সকালে বাড়ির পাশের একটি মাঠে স্বপনের লাশ দেখতে পান স্থানীয়রা। লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। নিহতের শরীরে আঘাতের চিহ্ন থাকায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। ঝিনাইদহে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে কালীগঞ্জ উপজেলার তালিয়ান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, কালীগঞ্জ উপজেলার
বড়ডাউটি গ্রামের আনিসুর রহমান ও তার স্ত্রী শিউলি খাতুনের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। এরই জের ধরে গত ৩রা জানুয়ারি গৃহবধূ শিউলিকে ব্যাপক মারধর করে স্বামী আনিসুর রহমান। পরে গুরুতর অবস্থায় তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে দুজনকে আসামি করে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত আনিসুরকে গ্রেপ্তার করে পুলিশ। কক্সবাজারে গুলিতে 2 জন নিহত হয়েছে। র্যাবের দাবি নিহতরা মাদক ব্যবসায়ী মারা গেছে বন্দুকযুদ্ধে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। র্যাব জানায় সকালে মাদক পাচারের খবর পেয়ে কক্সবাজার টেকনাফ সড়কের দমদমিয়া এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি কাভার্ড ভ্যান সিগন্যাল অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। র্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় 2 জনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাংলার সময় আরও থাকছে। রংপুর ও রাজশাহী অঞ্চলের জেএমবির প্রধান সমন্বয়ক আব্দুর রহমান 3 সহযোগী সহ গ্রেপ্তার। 2টি আগ্নেয়াস্ত্র, গুলি, মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের তমরু শূন্যরেখায় অবস্থানরত রোহিঙ্গাদের সরাতে নতুন পায়তারা শুরু করেছে মিয়ানমার। সীমান্তে দেশটির অভ্যন্তরে ঘন ঘন গুলিবর্ষণ, রাতে কাঁটাতার ঘেঁষে অতিরিক্ত সৈন্য সমাবেশের পাশাপাশি নতুন করে খালের ওপর সেতু নির্মাণ করছে। এতে বর্ষা মৌসুমে শূন্যরেখা ও স্থানীয় কৃষি জমি পানিতে তলিয়ে যাবে বলে দাবি রোহিঙ্গা ও স্থানীয়দের। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। মিয়ানমারের সব দৃষ্টি যেন বান্দরবানের তমরু সীমান্তে শূন্যরেখায়, যেখানে 2017 সালের 25 আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে পালিয়ে এসে আশ্রয় নেয় প্রায় 4,500 রোহিঙ্গা। এসব রোহিঙ্গাদের সরাতে বারবার নানা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটি। এজন্য সীমান্তে দেশটির অভ্যন্তরে ঘন ঘন গুলিবর্ষণ, অস্ত্র উঁচিয়ে হুমকি, রাতে সীমান্তে সৈন্য সমাবেশ ঘটানো হচ্ছে। তারপরও নিজ দেশ মিয়ানমারে ফিরে যাওয়া ছাড়া শূন্যরেখা ছাড়তে রাজি নন রোহিঙ্গারা। এই জন্য আমরা রোহিঙ্গা এখানে যারা আছে তারা খুব আতঙ্কিত আছি। এবার শূন্যরেখা থেকে রোহিঙ্গাদের সরাতে নতুন পায়তারা শুরু করেছে মিয়ানমার, যে কারণে তমরু খালে নতুন করে তৈরি করছে ব্রিজ। এটি হলে খালে পানি স্বাভাবিক চলাচল বিঘ্ন ঘটবে এবং বর্ষা মৌসুমে শূন্যরেখা বাংলাদেশের অভ্যন্তরের কোনারপাড়া সহ কৃষি জমি পানিতে তলিয়ে যাবে বলে দাবি স্থানীয়দের। রোহিঙ্গা আসার কারণে শুধু এদেরকে এখান থেকে তাড়া দেওয়ার কারণে ওই জিনিসটা করতেছে। আমাদের গ্রাম ডুবে যাবে, ক্ষেত খামার নষ্ট হয়ে যাবে। তবে জেলা প্রশাসক জানালেন, খালে নতুন করে ব্রিজ নির্মাণের বিষয়টি নজরে এসেছে। এ ব্যাপারে ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অভিহিত করা হবে। স্থানীয় বিজিবির সাথে কথা বলবো এবং আমাদের সরকারের পক্ষে যেটা করণীয় সেটা আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের কনসার্ন যে মন্ত্রণালয়গুলো আছে আমরা তাদেরকে জানাবো। তমরু সীমান্তে শূন্যরেখায় অবস্থানরত রোহিঙ্গাদের চিকিৎসা সহ মানবিক সহায়তা দিচ্ছে স্থানীয় প্রশাসন, বিজিবি ও আন্তর্জাতিক সংস্থা রেড ক্রস। সময় সংবাদ, কক্সবাজার। রংপুর ও রাজশাহী অঞ্চলের জেএমবির প্রধান সমন্বয়ক আব্দুর রহমান বিশ্বাসকে 3 সহযোগী সহ গ্রেফতার করেছে র্যাব। তাদের কাছ থেকে 2টি আগ্নেয়াস্ত্র, গুলি, মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়েছে। র্যাব 13 কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিইও মোজাম্মেল হক জানান, গতরাতে তারাগঞ্জ উপজেলার মোমিনপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি বাড়ি থেকে রংপুর ও রাজশাহী অঞ্চলের জেএমবির প্রধান সমন্বয়ক আব্দুর রহমান বিশ্বাসকে গ্রেফতার করা হয়। একই এলাকায় অভিযান চালিয়ে তার সহযোগী লোকমান আলী, মিজানুর রহমান ও আনিসুর ইসলাম নামে জেএমবির 3 সদস্যকে গ্রেফতার করা হয়। এর আগে রাজধানীর হোলি আর্টিজানে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে 2016 সালের মার্চে আব্দুর রহমান বিশ্বাসের বাবা জেএমবি নেতা মাওলানা আব্দুল কাশিমকে গ্রেফতার করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। তাদের কাছ থেকে এই জঙ্গি নেটওয়ার্কের অন্যদের নাম, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা, নাশকতা পরিকল্পনা এবং সরকার এবং রাষ্ট্রবিরোধী যে পরিকল্পনার কথা আমরা জানতে পেরেছি। পরবর্তী সময়ে এই ধরনের পরিকল্পনার সঙ্গে বা এই জঙ্গিবাদের সঙ্গে আর যারা যারা জড়িত আছে তাদেরকেও আমরা গ্রেপ্তার করে মিডিয়ার সামনে উপস্থাপন করব। উত্তরের হিমেল হাওয়ায় দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে শীতের প্রকোপ। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। ব্যুরো প্রতিবেদক ও জেলার প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট।
মঙ্গলবার ভোর থেকে কুয়াশায় ঢাকা পড়ে উত্তরের জেলা পঞ্চগড়। কনকনে ঠান্ডা হাওয়া বাড়িয়ে দিচ্ছে শীতের মাত্রা। এতে বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। তবে সূর্য ওঠার পর ঠান্ডা কিছুটা কমলে কর্মচঞ্চলতা ফিরে আসে। রাজশাহীতে তাপমাত্রা কমতে শুরু করেছে। হিমেল হাওয়ায় ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। সকালে এবং বিকেলের দিকে ঠান্ডা অনুভূত হয় বেশি। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু সহ নানা বয়সী মানুষ। সাধারণ মানুষের জীবনযাত্রা একটু কঠিন হয়ে গেছে, বিশেষ করে খেটে খাওয়া মানুষের জন্য কষ্ট। থাকেই শীতে, তারপর শীতের প্রকোপ বেশি থাকলে মানুষের চলাফেরা কাজকর্মে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। গত এক সপ্তাহ যাবৎ রাজশাহীর তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস থেকে 7 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করেছে। এর মধ্যে বেশিরভাগ থেকেছে 8 থেকে 9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে। মৃদু শৈত্যপ্রবাহ, কখনো বা মাঝারি শৈত্যপ্রবাহ হয়েছে। রংপুরে জেঁকে বসেছে শীত। কুয়াশা ভেদ করে সূর্য উঠলেও কমছে না শীতের তীব্রতা। গৃহস্থালির কাজকর্ম করতে বিপাকে পড়ছেন নারীরা। জীবন জীবিকার তাগিদে ঠান্ডা উপেক্ষা করে বেরিয়ে পড়েন শ্রমজীবী মানুষ। এছাড়া নওগাঁ, ঠাকুরগাঁও সহ দেশের বিভিন্ন জেলায় বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। রওজে জাবিদা ঐশী, সময় সংবাদ। এদিকে হিমালয় থেকে আসা হিমেল হাওয়ায় কনকনে ঠান্ডায় দিনাজপুরের জনজীবন বিপর্যস্ত। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। আবহাওয়া অফিস বলছে, চলতি শীত মৌসুমে সন্ধ্যার পর দ্রুত তাপমাত্রা নেমে যাচ্ছে। গোলাম নবী দুলালের তথ্য ও মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। সন্ধ্যা নামলেই উত্তরের জনপদ দিনাজপুরে ঠান্ডা হওয়া আর কনকনে শীত সাধারণ মানুষকে বিপর্যস্ত করে তোলে। বিকেল 5টা থেকে সকাল 9টা পর্যন্ত মাত্রাতিরিক্ত শীত অনুভূত হচ্ছে। শৈত্যপ্রবাহের ফলে জুবুথুবু হয়ে পড়েছে জীবনযাপন। বিশেষ কাজ না থাকলে কেউ ঘর থেকে বের হচ্ছেন না। হিমালয় কাছে হয় জেলার তাপমাত্রা 22 ডিগ্রি থেকে 6 ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। গত বছর দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 3.2 ডিগ্রি সেলসিয়াস। সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষেরা। কুয়াশার কারণে আমরা বাড়ি থেকে বাইরে হতে পারি না, যে ঠান্ডায় গাড়ি চালাইতে পারি না। বৃদ্ধ মানুষ, তার অত্যন্ত কষ্টকর অবস্থা হয়ে দাঁড়িয়েছে। শীতটা এত ব্যাপক হারে হঠাৎ করে পড়া শুরু করেছে, জনগণের খুব কষ্ট হচ্ছে এবং জনদুর্ভোগ বেড়ে গেছে। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, ক্রমশ তাপমাত্রা আরও হ্রাস পাবে। মধ্য জানুয়ারি বা এর আশপাশে আরও একটি শৈত্যপ্রবাহ প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। শীত মোকাবেলায় জেলা প্রশাসনের ব্যাপক প্রস্তুতি রয়েছে বলে জানালেন প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা। সরকারিভাবে প্রায় 52,000 কম্বল পেয়েছি। সেগুলো আমরা উপজেলায় 13টি উপজেলায় আমরা বিভাজন করে দিয়েছি। দানশীল ব্যক্তি, ব্যবসায়ী, তাদের কাছে আমরা আমাদের আধা সরকারি চিঠি দিয়েছি এবং আমরা তাদের কাছে রেসপন্স পেয়েছি এবং আগামী সপ্তাহ থেকে সেগুলো আমরা কালেকশন করা শুরু করব। দিনাজপুরে 13টি উপজেলার 33 লাখ মানুষের মধ্যে দরিদ্র ও ছিন্নমূলদের মধ্যে জেলা প্রশাসন এ পর্যন্ত 52,000 কম্বল বিতরণ করেছে। সময় সংবাদ, দিনাজপুর। এদিকে রংপুর অঞ্চলে শীতের সঙ্গে বাড়ছে আগুনে পুড়ে হতাহতের সংখ্যা। জানুয়ারির প্রথম এক সপ্তাহে আগুন পোহাতে গিয়ে 3 জনের মৃত্যু হয়েছে। রতন সরকার রিপোর্ট। শীত থেকে বাঁচতে খড়কুটোতে আগুন জ্বালিয়ে উত্তাপ নিতে গিয়ে গত বছর শীতে 28 জনের মৃত্যু হয়েছিল কেবল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসা শেষে ফিরতে পারলেও নানা বয়সের 2 শতাধিক নারী পুরুষের জীবনে নেমে এসেছে প্রতিবন্ধকতার অভিশাপ। চলতি বছরের প্রথম সপ্তাহে 3 জনের মৃত্যু দিয়ে শুরু হয়েছে এখানে নতুন বছর। আমার বোন পুরা গেছে, আগুন তাবার হয়েছিল, আমার বোন মারা গেছে। বেডের সংখ্যাও কম, ডাক্তার তো কাল থেকে ঢুকে নেই। সরকারি এই মেডিকেলে 14 শয্যার বার্ন ইউনিট থাকলেও 2-3 গুণ পোড়া মানুষের চিকিৎসা চলে সাধারণ ওয়ার্ডে। শীতে বাড়তি প্রস্তুতির কথা জানালেন পরিচালক। আগুনের কাছে গেলে টাইট কাপড় চোপড় পরে যেতে হবে এবং আগুন লাগার সাথে সাথে যেন আগুনটা নিভিয়ে ফেলে তাকে হাসপাতালে প্রেরণ করা যায়, তাহলে মৃত্যুহার এবং বার্নের কারণে যে মরবিডিটিগুলো হয় সেটা কমানো সম্ভব। অজ্ঞতা, অসাবধানতাকেই চিহ্নিত করে সচেতনতা সৃষ্টিতে কাজ করছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা। অগ্নিকাণ্ড থেকে জনগণকে সচেতন করার লক্ষ্যে আমরা বিভিন্ন বস্তিতে, মার্কেটে, শিক্ষা প্রতিষ্ঠানে, শিল্প প্রতিষ্ঠানে প্রায়শই মহড়া করে থাকি এবং জনগণকে সচেতন করি। সাবধানতা আর পরিস্থিতি মোকাবেলার কৌশল জানা থাকলে মৃত্যু ও বড় ক্ষতি কমিয়ে আনা সম্ভব বলে মনে করছেন সচেতন মানুষ। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। এদিকে নীলফামারীতেও গত এক সপ্তাহে আগুন পোহাতে গিয়ে নারীসহ দগ্ধ হয়েছেন বেশ কয়েকজন। এর মধ্যে 4 জন সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আবহাওয়া অফিস জানায়, উত্তরের হিমেল হাওয়ায় নীলফামারীতে বেড়েছে শীতের তীব্রতা। এ কারণে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেন স্বল্প আয়ের মানুষ। এ সময় অসাবধানতাবশত আগুন লেগে দগ্ধ হন বেশ কয়েকজন। এর মধ্যে সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে 4 জনকে গুরুতর অবস্থায় সদর হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। বর্তমানে তাদের অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছে চিকিৎসক। বর্তমানে হাসপাতালে আমাদের 4 জন পরারোগী ভর্তি আছে। আমাদের এখানে যেটুকু সম্ভব সর্বোচ্চ চিকিৎসা আমরা এখানে দেওয়ার চেষ্টা করতেছি, তবে এই ব্যাপারে সচেতনতা আরো বৃদ্ধি করতে হবে। চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন সোহেলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। বিকেলে প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তারা। এ সময় নিহতের ভাই লিখিত বক্তব্যে বলেন, সোমবার সকালে মাদকের বিরুদ্ধে পদক্ষেপ নেয় তাকে হত্যা করা হয়। শুধু তাই নয়, তাকে চাঁদাবাজ হিসেবে প্রতিষ্ঠিত করতে মরিয়া এক শ্রেণীর মানুষ, যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। একজন সাংবাদিকের মনেও কি প্রশ্নের উদ্যোগ করেনি গণপিটুনিতে মহিউদ্দিন সোহেলের গায়ে 26টি চুরির আঘাত কেন? একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে আমার ভাই হত্যার সুষ্ঠু তদন্ত হোক, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, পরিকল্পিতভাবে তাকে হত্যা করার পর চাঁদাবাজ হিসেবে প্রতিষ্ঠিত করার অপপ্রয়াস যারা চালিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। মাদারীপুরে পানিতে ডুবে একই পরিবারের 2 শিশুর মৃত্যু হয়েছে। দুপুরে কালকিনি উপজেলার চর ঝাউতলা এলাকায় এ দুর্ঘটনা হয়। স্বজনরা জানান, দুপুরে বাড়ির পাশে খেলতে যায় কানিজ ও রুশান। বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাদের ভাসমান অবস্থায় দেখতে পান তারা। পরেই তাদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্বজনরা। সেখানে 2 শিশুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে পুষ্কুনির নিচে পানির নিচেই পাইছে আর কি, পায়ে বাজছে। তখন হাসপাতালে নিচে, হাসপাতাল থেকে কর্তব্যরত চিকিৎসারা তারা মৃত্যু ঘোষণা করার পরে সেখান থেকে ডেড বডি বাড়িতে নিয়ে আসছে। চট্টগ্রামের লরি ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। পুলিশ জানায়, ভোরে নগরের ইপিজেড মোড় এলাকায় যাত্রী নিয়ে অপেক্ষা করছিল একটি সিএনজি অটোরিকশা। এ সময় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে 1 জন নিহত হন। এ ঘটনায় আহত অপরজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। খাগড়াছড়িতে নদী ভাঙন থেকে শ্মশান রক্ষায় স্বেচ্ছাশ্রমে কাজ করছেন এলাকাবাসী। পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের চাকমা, মারমা, ত্রিপুরা ও বড়ুয়াদের একমাত্র বটতলী মহাশ্মশান রক্ষায় কাজ করছেন তারা। এ কাজে অংশ নিয়েছেন 8 গ্রামের মানুষ। প্রতি বর্ষায় চেঙ্গি নদীর পাড়ের এই শ্মশানটি নদী ভাঙনের মুখে পড়ে বিলীনের পথে। এলাকাবাসীর অভিযোগ, বারবার স্থানীয় প্রশাসনের কাছে দাবি জানিয়েও কোনো প্রতিকার পায়নি তারা। তবে জেলা পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কার্যকরী উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আমরা এলাকার যুব সমাজ সবাই এগিয়ে এসেছি। আমরা এলাকার প্রত্যেকটি পরিবার থেকে আর্থিক সহযোগিতা নিয়ে আজকে আমরা এই স্বেচ্ছাশ্রম কার্যক্রম শুরু করেছি। সরকারের কাছে আমার আবেদন, যাতে এই কিছু সব মহাশ্মশানের রক্ষা করার জন্য এবং প্রকল্প যাতে হাতে নেওয়া হয়। শ্মশান রক্ষার্থে আমরা এই পয়েন্টের জন্য সামনে ডিপিপির অন্তর্ভুক্ত করতেছি, যাতে এই কাজটা হয়। মেহেরপুরে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিষমুক্ত সবজি উৎপাদনে আগ্রহ বেড়েছে চাষিদের। তবে নিরাপদ সবজি বিক্রির বাজার না থাকায় উৎপাদিত সবজির ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কায় কৃষকরা। আগে যেখানে কৃষকরা সবজি উৎপাদনে মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহার করত, এখন তা কমিয়ে সেক্সফোরম্যান ট্রেপের মতো প্রযুক্তি ব্যবহার করে বিষমুক্ত সবজি উৎপাদন করছেন কৃষকরা। এতে উৎপাদন খরচ কমছে বলে জানান তারা। কৃষকদের বিষমুক্ত সবজি উৎপাদনের সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা কৃষি কর্মকর্তা। বর্তমানে এই ফেরোমন ফাঁদ আসার পরে দেখলাম আমরা এই ফেরোমন ফাঁদে অনেক খরচ কম এবং এতে আমরা বিষমুক্ত খাবারটা খেতে পারি। দেখা যাচ্ছে বিষ দিয়ে নিয়ে যাচ্ছে, তাদেরটা একটু চকচকে আর আমাদেরটা হচ্ছে একটু চকচকে না, ভিন্ন। তাই ওদেরও যে বাজার আমাদেরও সে বাজার, কিন্তু আমরা যে বিষমুক্ত বিভিন্ন প্রযুক্তি দিয়ে তৈরি করছি, তো আমরা ন্যায্য মূল্য বাজার পাচ্ছি। বিষমুক্ত নিরাপদ সবজি উৎপাদনের ব্যাপারে
আমরা আমাদের মাঠ কর্মী যারা আছে তাদের মাধ্যমে সবসময় কৃষকদের মাঝে প্রচারণা চালিয়ে যাচ্ছি যে পারতপক্ষে আপনারা কীটনাশক প্রয়োগ করবেন না বা কোনো রকমের বালাইনাশক প্রয়োগ করবেন না। গ্রামে বাড়িতে বাড়িতে শীতের পিঠা খাওয়ার পসরা বসলেও শহর জীবনে এমন দেখা মেলে না। তাই শহরের মানুষ পিঠার স্বাদ নিতে ভিড় জমান ফুটপাতে। বগুড়ার ফুটপাতগুলোতে এখন প্রতিদিনই সকাল সন্ধ্যা হরেক রকমের পিঠার পসরা নিয়ে বসছেন দোকানিরা। কবি লেখকদের মতে শহর জীবনের ব্যস্ততার মাঝেও গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে ফুটপাতে এমন আয়োজন। বিস্তারিত মাজেদুর রহমানের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন রবিউল ইসলাম। ইট পাথরের দালান কোঠার মধ্যে শহরবাসী গ্রাম বাংলার ঐতিহ্যকে খুঁজে পায় অনেক সময় ফুটপাতেই। শীত অনুভবের সাথে সাথেই বগুড়া শহরের মহল্লার ফুটপাতে হরেক রকমের পিঠার পসরা নিয়ে বসেছে মৌসুমী দোকানিরা। সকাল সন্ধ্যায় দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন ঐতিহ্যের স্বাদ নিতে শহরবাসী। অল্প দামে এসব পিঠা পেয়ে খুশি ক্রেতারা। চিতা পিঠা খেতে এসেছি, আমি আম্মু আব্বুর জন্য চিতা পিঠা বাসায় নিয়ে যাব। এখানে রেডিমেড পিঠা বিক্রি হচ্ছে এবং খুব ভালো পিঠা, 12 থেকে 13 ধরনের পিঠা এখানে হয়। বাড়িতে এটা হবে না, 2-3টা আইটেম আছে যেটা বাড়িতে কোনো দিনই সম্ভব হবে না। বছরে 4 মাস চলে ফুটপাতের ভাসমান পিঠার দোকান। নতুন ধানের আটা দিয়ে পরিচ্ছন্নতার সাথে তৈরি করা হয় এসব পিঠা, আর এই পিঠা বেচেই এ সময় চলে তাদের সংসার। চিতই পিঠা তৈরি হয়, ভাপা পিঠা তৈরি হয়, মিষ্টি কুশলি হয়, ঝাল কুশলি হয়, 5 টাকা পিস এখানে বিক্রি হয়। দিনে আমাদের 4,000, 5,000, 6,000 বিক্রি হয়, 700, 800, 1000 লাভ থাকে। শহর জীবনে ব্যস্ততার মাঝে শীতকালে ফুটপাতে পিঠাপুলির দোকান গ্রামীণ ঐতিহ্যকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার সুযোগ সৃষ্টি হয়েছে বলে মনে করেন এই সংস্কৃতি কর্মী। নাগরিক জীবনের ব্যস্ততা, সময়ের অভাব, এই অভাবগুলো থেকে মানুষ বাড়িতে পিঠা তৈরি না করে প্রস্তুতকৃত পিঠা খাওয়ার জন্য তারা দোকানে ভিড় করছে। পিঠা যে আমাদের ঐতিহ্য, এটা বাচ্চাদেরকে শেখানোর একটা অন্যতম চেষ্টাও বটে। বগুড়া শহরে খান্দার, সাতমাথা, চালপাড়া সহ অর্ধ শতাধিক স্থানে পিঠার দোকান বসছে প্রতিদিন। দোকানগুলোতে প্রতিদিন বিক্রি হচ্ছে লক্ষাধিক টাকার পিঠা। মাজেদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। নওগাঁয় দুর্বৃত্তের ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 5 জন। স্থানীয়রা জানান, গতরাতে রানীনগর উপজেলার কালীগ্রাম এলাকার মুজিবুর রহমানের বাড়িতে হানা দেয় একদল ডাকাত। এ সময় বাড়ির লোকজনকে বেঁধে মারধর ও লুটপাট চালায় তারা। পরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় তারা। এ সময় একজনকে জাপটে ধরে ওই পরিবারের সদস্য মোফাজ্জল, তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পর্যটন মৌসুমেও পর্যটক নেই সমুদ্রকন্যা কুয়াকাটায়। লোকসানের মুখে পড়েছেন ব্যবসায়ীরা। তবে সরকারের ধারাবাহিকতায় আশার আলো দেখছেন তারা। জনপ্রতিনিধির আশা, উন্নয়নের ধারা অব্যাহত থাকলে আগামী 5 বছরে পাল্টে যাবে কুয়াকাটার চিত্র। রিপন মারির ক্যামেরায় আরও জানাচ্ছেন এম এ আজিম। মৌসুমের এ সময়ে পর্যটকদের ভিড়ে মুখরিত থাকার কথা কুয়াকাটা সমুদ্র সৈকত। তবে সংসদ নির্বাচনের কারণে প্রায় 1 মাস ধরে পর্যটকদের আনাগোনা কুয়াকাটায় নেই বললেই চলে। ফলে সমুদ্র পাড়ে অলস সময় পার করছেন স্পিডবোট চালক ও ফটোগ্রাফাররা। একই অবস্থা ক্ষুদ্র ব্যবসায়ীদেরও। নির্বাচনের 1 মাস আগে থেকেই আমাদের বেচা কিনা কম। পর্যটক মৌসুম হিসাবে পর্যটক খুবই কম। শুধু ক্যামেরাম্যান না, আরও এখানে পর্যটন এলাকায় যত ব্যবসা বাণিজ্য লোকজন আছে তাদের সবার অবস্থাই খারাপ। তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে আবারও ক্ষমতায় আওয়ামী লীগ আশায় আশার আলো দেখছেন পর্যটন সংশ্লিষ্টরা। যে পর্যটক আসবে, থাকবে, ঠিক আছে, এগুলা অবশ্যই করবে তারা আর কি। মাস্টার প্ল্যান এগুলো এখন বাস্তবায়িত হলে আমরা অনেক উপকৃত হব। এদিকে পৌর মেয়র জানালেন, আওয়ামী লীগ সরকারের নেয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও মাস্টার প্ল্যান এবার কার্যকর হলে আগামী 5 বছরে বদলে যাবে কুয়াকাটার চিত্র। এই সরকার 5 বছর আছেন এবং থাকবেন, তো আমার মনে হয় এই 5 বছরের বেশি দিন এই কুয়াকাটার উন্নয়নে আমার মনে হয় লাগবে না। এই 5 বছরই সর্বকিছু মনে হয় উন্নয়ন হবে ইনশাল্লাহ। শুধু পৌর কর্তৃপক্ষের অধীনে বর্তমানে কুয়াকাটায় 140 কোটি টাকার উন্নয়ন কাজ চলছে। গত 10 বছরে আওয়ামী লীগ সরকারের আমলে কুয়াকাটাকে আধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে ইতিমধ্যে সম্পন্ন হয়েছে মাস্টার প্ল্যান। আরও 5 বছর ক্ষমতায় থাকছে এ সরকার। তাই মাস্টার প্ল্যান বাস্তবায়নের মাধ্যমে কুয়াকাটা হবে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র, এমনটাই মনে করছেন পর্যটন সংশ্লিষ্টরা। এম এ আজিম, সময় সংবাদ, কুয়াকাটা। বাংলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জাতীয় স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা। কাল যাবেন টুঙ্গিপাড়া। প্রথম কার্যদিবসে সচিবালয়ে নবনিযুক্ত মন্ত্রীরা, কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, কাজের গতি বাড়ানোর প্রত্যয়। মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির শর্ত নিয়ে জোট গঠন হয়নি, বললেন ওবায়দুল কাদের। প্রয়োজনে আগামীতে সম্প্রসারণ। নির্বাচন, সংসদ, সরকার সবই প্রত্যাখ্যান ঐক্যফ্রন্টের। জাতীয় সংলাপের ঘোষণা, ক্ষতিগ্রস্ত এলাকায় যাবেন নেতারা। এবং 2018 সালেই দেশে 418 শিশু হত্যা, ধর্ষণের পর হত্যা 60। তথ্য শিশু অধিকার ফোরামের। বিচারের দীর্ঘসূত্রতাই কারণ, বলছেন সমাজবিজ্ঞানীরা। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে এবং সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গেই থাকুন সময়।